আজকে ভিডিওটা যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে জানো। ভেবেছিলাম ভিডিওটা করব না, আজ রাতে তোমাদেরকে কোনো ভিডিও দেব না, এটাই ভেবেছিলাম। তারপর ভাবলাম যে না, একটা ভিডিও দিই চ্যানেলের জন্য, চ্যানেলের ক্ষতি করে তো লাভ নেই। দেখো, মানসিকভাবে একটুখানি বিধ্বস্ত রয়েছি, সেটা আমাকে দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে। না না না, ইউটিউব সংক্রান্ত কোনো ব্যাপার নয়, ওগুলোকে আমি গায়ে মাখি না, সেটা সেরকম ব্যাপার না। একটু নিজেই একটু বিধ্বস্ত রয়েছি, সেই কারণে ভেবেছিলাম আজকে ভিডিও দেবো না। আমি জানি না আমার স্ট্যান্ডটা কেন নড়বড় করছি, বুঝতেই পারছি না। দাঁড়াও, এবার মোটামুটি ঠিক আছে, নড়বড় করছিল। যাই হোক, সেই কারণে ভাবলাম যে ভিডিওটা দেবই না। তারপরে আবার ভাবলাম যে চ্যানেলের ক্ষতি করে তো লাভ নেই, আমার যে বক্তব্যটা সেটা তো বলতে হবে অবশ্যই। আজকে ম্যান্ডির ভিডিও দেখে আমার কিছু বক্তব্য রয়েছে, সেটা বলবো। ম্যান্ডি টাইটেল এবং ম্যান্ডি টাইটেল না, সরি, ম্যান্ডি থাম্বনেলের মধ্যে কিছু কথা বলেছে, সেটা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে, সেটা নিয়ে জলঘোলা হয়েছে। এবং ম্যান্ডি যে কন্ট্রোভার্সি দিতে চায়, ম্যান্ডি চায় যে সবার মুখে মুখে থাকতে, সেটা তো আমরা আগেও বহুবার প্রমাণ পেয়েছি, তাই না? যাই হোক, সে কথাটা বাদ দিলাম। তো এইবার ভিডিওটা শুরু করি। তবে সবার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। ম্যান্ডির শেষে একটা কথা বলেছে, শেষে মানে ভিডিওর মাঝখানে একটা কথা বলেছে, যখন গ্রসারি আইটেমগুলো নিয়ে এসেছে তখন একটা কথা বলেছে, সেটা হচ্ছে রাগি, তারপরে জোয়ার, বাজরা, এই কথাগুলো আমার এত হাসি পেয়েছে এই কথাগুলো শুনে। মানে স্যান্ডিকে জিজ্ঞাসা করছি এগুলো কি গানের কোনো রাগ? আমি বলি কি, ম্যান্ডি তুমি একটা বড় ব্লগার, এবং বড় ব্লগার মানে তুমি সবকিছু সব করে এরকম করে বলে দিতে পারো না। একটুখানি তো নিজের মধ্যে জ্ঞান রাখতে হবে। তুমি এরকম করে সবার সামনে কিভাবে বলতে পারো রাগি বাজরা এগুলো তুমি শোনোনি? আমি বুঝতেই পারছি না। ও বলছে, আমাদের স্যান্ডি বলছে রাগি খাওয়াটা ভীষণ ভালো, যদি একবার মুখে স্বাদ লেগে যায় তাহলে রাগি ছাড়া তুমি অন্য কিছু খেতেই পারবে না। আমি দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে রাগি, দেখাতে পারছি কিনা জানি না। এটা হচ্ছে রাগি, পুরোপুরি ব্ল্যাক, বুঝলে? এমনি এটা ধূসর, কিন্তু কালারটা ধূসর না, এটা পুরোপুরি চকলেট কালার। ক্যামেরার মধ্যে আসছে না, এটা চকলেট কালার। এটা প্রতি মাসে আমাদের আনা হয় এবং আমার হাজব্যান্ড এটা খায়। এটা হচ্ছে রাগি। তো এটা রুটি, বিশ্বাস করবে না, আমার জঘন্য লাগে, জঘন্য লাগে। আমি জানি ভীষণ উপকার, আমার হাজব্যান্ড প্রতি মাসে আনে, আমাদের আনা হয় গ্রসারি আইটেমের সাথে রাগি, এগুলো আনা হয়। তো এটা আমার জঘন্য লাগে, আমি খেতে পারি না। বানাতে যেরকম কষ্ট, হ্যাপা, আমার মনে হয় বানাতে ভীষণ হ্যাপা, নর্মাল আটা রুটির মতন এটা বানানো যায় না, সেরকম এটা জঘন্য লাগে, খেতে বানানো যায় না। হলো, এবার আসি। এই যে এটা হচ্ছে মাল্টিগ্রেন, এটা পুরোপুরি আটার মতনই দেখতে, দেখতে ছাতুর মতন দেখতে। এটা হচ্ছে মাল্টিগ্রেন, এটাও প্রতি মাসে আমাদের বাড়িতে আসে। আরও একটা আটা আসে, সেটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টের জন্য যেটা নতুন আটাটা বেরিয়েছে, ও একটা আটা আসে। আর নর্মাল আমি যেটা খাই রুটি, সেই একটা আটা আসে। মানে 3-4 রকমের প্রতি মাসে আমাদের গ্রসারি আইটেমের মধ্যে আসে, সবই অল্প অল্প করে নিয়ে আসা হয় এবং প্রতিদিন মানে একদিন বাদে এরকম করে খাই। কিন্তু সত্যি কথা বলছি, আমার এগুলো একটাও ভালো লাগে না, একটাও না। হ্যাঁ, রাগিটা, বাজরাটা আমি বলতে পারছি না, খেয়েছি আমি, অতটা খারাপ লাগছে না। কিন্তু ওই তোমার রাগিটা আমার ভীষণ খারাপ লেগেছে, ভীষণ খারাপ লেগেছে। আমার মার আবার ভীষণ ভালো লেগেছে, আমার মা বলেছে দারুণ টেস্ট। ছোটোবেলা খেতো বলে, মা ছোটোবেলায় খেতো, ওটা এবার খেয়েছে। এবার আমার বাড়িতে এসেছে যখন আমি বানিয়ে দিয়েছিলাম, মার বলে দারুণ লেগেছে, ছোটোবেলার স্মৃতি কথা মনে পড়ে গেছে। যাই হোক, আমার একদমই পছন্দ না, সেজন্য স্যান্ডিকে বললাম যে ওটা ভীষণ উপকার, অবশ্যই উপকার, কিন্তু মুখে লেগে থাকবে, স্বাদ অফুরন্ত স্বাদ। জানি না, সবার মুখে স্বাদ অন্যরকমও হতে পারে, আমার যে ভালো লাগেনি সেটা তোমাদেরকে জানালাম আর কি। সবার যে ভালো লাগবে তা নয়, আমার বিভৎস বাজে লেগেছে আর কি। হয়ে গেল, এই পার্টটা বাদ দিলাম। আমি বলি কি, ম্যান্ডি কিছু বলার আগে 2-3 বার করে চিন্তা করতে হবে তো। তুমি একটা বড় ব্লগার, যা ইচ্ছে তাই তুমি বলে দিতে পারো না তো ওয়াইটিতে এসে, তাই না? এবার আসে আরেকটা কথা, তুমি বলেছো যে আমার মেয়ের খাবারটা ভীষণ খারাপ হয়েছে গতকাল রাতে। কেন? পাতলা মাছের ঝোল হয়েছে। আমার মেয়ে পাতলা পছন্দ করে না, আমার মেয়ের এটা জিনগতভাবে পেয়েছে, মানে বংশগতভাবে পেয়েছে। হতেই পারে কারো, কেউ বংশগত মানে বাপের বংশ, মার বংশ, কেউ বাপের বংশের জিনিস সব কিছু পেয়ে থাকে, কেউ মার বংশ জিনিসও কিছু কিছু পেয়ে থাকে। কিন্তু এই যে তুমি খাওয়ার কথাটা বললে, এটা কিন্তু তা হতে পারে না। কিছু কিছু জিনিস মিলতে অবশ্যই পারে, কিন্তু এই যে মানে খাওয়ার, রসিয়ে খাওয়া, কষিয়ে খাওয়া, এই অভ্যাসটা খুব যে গর্বের বিষয় তা নয়। কিন্তু তুমি এত সুন্দর করে বললে না গুছিয়ে যে আমার মেয়ে হচ্ছে একদমই পাতলা ঝোল খেতে পারে না। পাতলা ঝোল খাওয়াতে হবে, খেতে পারে না বললে হবে না। খেতে পারে না, খাবে কি খাবে না, বা আমি খাওয়াতে পারি না, এই অজুহাত কমপক্ষে এখন নয়, 10-12 বছর তো কমপক্ষেও আমি মনে করি মেয়েদেরকে ভালো ভালো খাওয়ানো, শুধু মেয়েকে কেন, ছেলে মেয়ে দুজন সন্তানকেই আর কি, মানে
ভালো মানে লিভারটা যাতে ঠিক থাকে, আমাদের খাওয়ার পাচন শক্তি যাতে ওদের বাড়ে, মানে ওরা যেন ডাইজেস্ট করতে পারে ব্যাপারগুলো, ওদের শরীরে যাতে খাবারগুলো লাগে, এই খাবারই আমাদের বাচ্চাদের দেওয়া উচিত, প্রতিটা মুহূর্তে এগুলো দেওয়া উচিত। তো এই যে খাবারগুলো দেয়, তুমি আকাশ পাপড়ির কথা বারবার করে বলছিলে, হ্যাঁ আকাশ পাপড়ির মেয়ের কিন্তু খাবার খুব সুন্দর একটা ওরা টাইম টেবিল আছে এবং খুব সুন্দর কিন্তু খাবারগুলোকে মেনটেন করে এবং খাবারগুলো বেছে 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 খাওয়ায়, এটা কিন্তু ঠিক কথা। তবে একটা কথা বলি, পাপড়ি আজকে তোমার ভিডিওতে বলা উচিত হবে কিনা জানি না, তবে পাপড়ি বানিয়েছে। এখন রাগিটা কিন্তু ভীষণ পরিমাণে গরম, আমি যতটুকু জানি রাজস্থানে বেশি এটা চল রয়েছে, ভীষণ পরিমাণে চল রয়েছে এখানে, ও রাজস্থানে কিন্তু এই জিনিসটা খুব খায়। তো মারোয়ারিগুলো বেশি খায় আর কি, তো আমাদের এখানে তাই খায়। তো রাগি ঠান্ডাকালে বেশি খাওয়া ভালো গরমের তুলনায়, গরমকালে রাগি আটাটা অ্যাভয়েড করাটাই বেটার আমি মনে করি। তো এখনও পর্যন্ত সেই পরিমাণে গরম পড়েনি, এখন বিস্কিট বানিয়ে খাওয়াচ্ছে মেয়েটাকে, তো এর পরবর্তীকালে না খাওয়ানোটাই বেটার আমার মনে হয়। তো যাই হোক, সেটা বাদে দিলাম। তোমার মেয়ের কথা বলছি, তোমার মেয়েকে এখনই মেয়ের যা চাইবে তাই মেয়েকে তুমি করে দেবে, মেয়ের মুখের থেকে পড়বে কথা, সেই কথাই তুমি করে ফেলবে, মানে সেই কাজটাই তুমি করে ফেলবে, এতটাও মেয়েকে মাথায় তুলো না। আমরা সন্তানের মা, আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করে চলতে হয়। আমি মনে করি যে কোনো সন্তান একটা জিনিস চাইবে, কমপক্ষে ওকে বুঝাতে হবে যে তুমি চাইলেই তোমার জিনিসটা সচরাচর চলে আসবে না, তুমি চাইলে তারপরে আমি চিন্তা ভাবনা করবো, আমি ডিসাইড করবো তোমার ওই জিনিসটা আসবে কি আসবে না। চাপের মধ্যে তো অবশ্যই বাচ্চাদের না বেশি স্বাচ্ছল্য বোধ করানো উচিত নয় আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি। এই যে চাইলো সাথে সাথে আমি সব কিছু নিয়ে এসে মুখের মধ্যে হাজির করে দিলাম, আমি মনে করি না সেটা। অনেক দিন ধরে চাইবে চাইবে চাইবে, দেখবো যে নাচোর বান্দা ছেড়ে ছাড়ছেই না, এবং ওকেও বোঝাচ্ছি আমি যে তুমি চাইছো, সাথে সাথে আমি এনে দিতে পারবো না, আমার সমস্যা রয়েছে, আমি পরবর্তীকালে আনবো, এই বলেটা তারপর ঠিক আছে একটা সময় গিয়ে দেবো অবশ্যই দেবো। সন্তানের কোনো জিনিস যদি পছন্দ হয়, কোনো জিনিস যদি চাই, তাহলে কেন দেবো না, কিন্তু তৎক্ষণাৎ দেবো না। তৎক্ষণাৎ দেওয়াটা আমি মনে করি না খুব বুদ্ধিমানের কাজ। সেরকমই মেয়ে যা খেতে চায় আমি সেরকমই খাবার বানিয়ে দেবো, সেটা যদি মেয়ের জন্য ক্ষতিকর হয় আমি মনে করি না সেটাও খুব বুদ্ধিমানের কাজ করে দেওয়াটা। মেয়েকে এখন জোর করে হোক, বকা দিয়ে হোক, যেভাবে হোক, মেয়েকে কিন্তু এখন ওই পাতলা পাতলা খাওয়ানো দরকার। কেন এরপরে জানি 10, 12, 15 বছর হয়ে গেলে পরে মেয়ে আমাদের কথা কতটা শুনবে আমি জানি না, আমার ঘরেও তো মেয়ে আছে আমি জানি না, কিন্তু যতদিন আমি পারবো মেয়েকে একটু ভালো খাওয়ানোর চেষ্টা করবো। তারপরে তো মেয়ে ফাস্টফুড খাবেই, বাইরে গিয়ে খাবে, আমার কথা কতটুকু শুনবে চেষ্টা তো করবো আজীবন শোনানোর কথা, কিন্তু তবুও আমাদের হাতের কিছু থাকে না, কিন্তু অনেক একটা সময়ের পরে কিন্তু ওদেরও কিছু মতামতের দাম দিতে হয়, ওদের কথাও প্রাধান্য দিতে হয় আর কি। তো সেই কারণেই বলছি, যতদিন তুমি পারছো মেয়েকে একটু ভালো খাবার দাও। এই যে রিচ খাবার আমার মেয়ে পছন্দ করে না, প্রতিদিন রিচ খাওয়া, তুমি সপ্তাহে একদিন খাও, 15 দিন বাদে একদিন খাও রিচ খাবার ভালো, কিন্তু তুমি প্রতিনিয়ত যদি রিচ খাবার খাও, ওই মেয়েটার শরীর স্বাস্থ্য ভীষণ খারাপ হবে, মেয়েটার শরীরের ভীষণ এফেক্ট পড়বে, সেটাই বারবার করে বোঝানোর চেষ্টা করলাম আমি। এই যে এতগুলো কথা বললাম কিসের জন্য বললাম, এই কারণেই বললাম। আচ্ছা, এইবার আসে তুমি টাইটেলে খেলেছো, থাম্বনেলে খেলেছো কি ছর্দির বাড়িতে যাব। অনেকের ভুল ধারণা হয়েছে ছর্দি মানে আকাশ পাপড়ির মেয়েটার কথা বলা হচ্ছে, মানে আদর্শনীর কথা বলা হচ্ছে না। এখানে কিন্তু ছর্দি, এটা শুধু আমি বলছি না, এটা হচ্ছে পাপড়িও এটা হচ্ছে করে দিয়েছে, বলে দিয়েছে যে সরি পাপড়ি বলছি কেন, মানে আমি ভিডিও করতে বসলে পরে আমার ছেলে মেয়ের মারপিট শুরু হয়ে যায়। দেখেছো, আমি ভিডিও করতে বসেছি, আমার ছেলে মেয়ের মারপিট শুরু হয়েছে, আওয়াজ পাচ্ছ তোমরা? এরকমই করবে ওরা, সারা দিন ধরে মারপিট করবে দুজনে মিলে। তো যাই হোক, বাদ দিলাম। তো ম্যান্ডির চ্যানেলে, ম্যান্ডির কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে ও বুঝেছি ছর্দির বাড়িতে ছর্দি নিমন্ত্রণ করেছে, তার মানে তোমার আকাশ পাপড়িও ভিডিওটা দেখলাম, ওরাও বললো পিসির বাড়ি যাব, তার মানে তোমরা একসাথে হচ্ছ, আর তুমি পাপড়ির মেয়েটাকে তুমি ছর্দি বলে ডাকো। অনেকেই ভেবেছে পাপড়ির মেয়েকে ও ছর্দি বলে ডাকে। ম্যান্ডি এটা ক্লিয়ার করে দিয়েছে, না পাপড়ির মেয়েকে আমি ছর্দি বলে ডাকি না, পাপড়ির মেয়েকে আমি দিদি বলে ডাকি, দিদি ভাই বলে ডাকি। তাই আমরা আপাতত বুঝে গেলাম যে ছর্দি যে উল্লেখ করেছে সেই ছর্দিটা আর যাই হোক না কেন আমাদের হচ্ছে পাপড়ির মেয়ে নয়, তাহলে এই ছর্দিটাকে। এবার ম্যান্ডির ভিডিওতে ওর মা বলছিল যে কালকে দারুণ ভিডিও আসবে, এক জায়গায় যাব, দারুণ ভিডিও আসবে, আর হচ্ছে কি হবে ওটা, তারপরে বললো, পাপড়ি বললো দারুণ মজা হবে, ম্যান্ডি বললো দারুণ মজা হবে, ম্যান্ডির মা বললো কালকে দারুণ একটা ভিডিও আসবে। তখন বললো বর্দি হয়তো ক্যামেরার মধ্যে আসবে না, বর্দি ক্যামেরার মধ্যে আসতে চায় না।
তো তখন বললো ম্যান্ডির মা বললো, মানে আমাদের পানি কাকিমা বললো কি বর্দি কিন্তু ভিডিওতে আসবে না। তখন ম্যান্ডি বললো আসবে না তো কি হয়েছে, আমি জোর জবরদস্তি করবোই করবো। এবার বর্দিকে আর ছর্দি যে টাইটেল থাম্বনেলে লিখেছে ছর্দিটাইকে, আমরা তো সোশ্যাল মিডিয়াতে জানি যে ছর্দিটা হচ্ছে আমাদের সু আর হচ্ছে বর্দি হচ্ছে আমাদের হচ্ছে গোল্ডি দিদি, তাই তো? তাহলে কি গোল্ডি দিদি, সু, আকাশ পাপড়ি আর সবাই মিলে কি ছর্দির বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছে? এটা নিয়ে কিন্তু একটা বড় ব্যাপার রয়েছে। কিন্তু যেহেতু আমাদের ম্যান্ডি বলে দিয়েছে সোশ্যালি আমার কোনো দিদিদের সাথে সম্পর্ক আছে, সেটা কিন্তু আমি আর জানাবো না, মানে আমাদের সোশ্যালি আর কোনো সম্পর্ক নেই, যা হবে ব্যক্তিগতভাবে হবে। তাহলে কাকে ম্যান্ডি জোর করে ক্যামেরার মধ্যে আনছে? এবার ক্যামেরার মধ্যে তো এমন কেউ নেই যারা আসতে চায় না। এবং গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও করে বলেছিলাম যে ম্যান্ডির ক্যামেরাতে ম্যান্ডির বর্দি মানে গোল্ডি দিদি নিজের ইচ্ছাতেই আসবে না, এটা বলেছে। আমার মনে হয়েছে তাদের ভিডিও দেখে ম্যান্ডি যতই বলুক না কেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু না, এখানে গোল্ডি দিদি কিন্তু নিজে আসতে চায়নি, নিজে ফেসটা রিভিল করতে চায়নি। তাহলে কি সেই গোল্ডি দিদি এবং দূরের থেকে এসেছে দিদি, বিদেশি দিদি আর হচ্ছে ছর্দি, সাথে সাথে আকাশ পাপড়ি, সবাই মিলে কি গেট টুগেদার আমাদের ছর্দির বাড়িতে হচ্ছে? বা ছর্দির দোকানটা আমার মনে হয় না তো তাতে দোকান উদ্বোধন হওয়ার মতন পজিশনে পৌঁছেছে, হতেও পারে প্রচুর কাজে ব্যস্ত, নতুন একটা কাজ করবে, পূর্ণিমার দিন একটা পুজো টুজো করে তারপরে হচ্ছে ইসে করবে নাকি? পূর্ণিমা তো আজকে আশা করে, তো আজকে তো জানি না, আজকে তো কিছু সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, হয়তো মুহূর্ত থাকতেই পারে। তো এটা নিয়ে কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক থাকলো এই ছর্দিটাকে। যদি সত্যি ম্যান্ডি এই ছর্দি মানে সুকে বোঝানোর চেষ্টা করে থাকে, তাহলে তো ম্যান্ডি নিজের প্রতিজ্ঞা রাখতে পারলো না। ম্যান্ডি তো বলেছে সোশ্যালি আমার কোনো দিদির সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে ছর্দির নামটা কেন উল্লেখ করলো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি আবার বলেছিলাম যে এটা হচ্ছে ম্যান্ডি, বা এটা শুধু ম্যান্ডি বলেই নাই, আমরা কেউ এখানে এমন নেই যে প্রতিজ্ঞা করেছি প্রতিজ্ঞার মতোই থাকবে। আমাদের ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটা এমন যে প্রতিজ্ঞা করেছি, পরের দিনই সেই প্রতিজ্ঞাটা ভঙ্গ করার জন্য। আমরা প্রতিজ্ঞা রাখার জন্য প্রতিজ্ঞা করি না, প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য প্রতিজ্ঞা করি, তাই তো? আজকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটর এটাই বলেছে যে দেখলি তো কয়দিন থাকলো এই প্রতিজ্ঞা, কয়দিন থাকলো যে ছর্দিকে নিয়ে সামনাসামনি কোনো বাড়াবাড়ি করবো না, তারপর ছর্দিকে সোশ্যালি এই যে দেখাবো না, ছর্দিকে চিনি না জানি না, এই যে মানে ভিডিওর মাধ্যমে বললি কি ওই যে লাইভে ছর্দি যখন নাইটি নেওয়ার জন্য যখন কমেন্ট করেছিল, এমন ভাব করেছিল না ম্যান্ডি যেখানে ছর্দিকে চেনে না? এই নিয়ে অনেক কটাক্ষ শিকার কিন্তু ম্যান্ডি হচ্ছে। তো সত্যি কথা, ম্যান্ডি তো নিজেই চাই ও কন্ট্রোভার্সি করতে, সেজন্য ম্যান্ডি কটাক্ষ শিকার হবেই হবে। তবে একটা কথা বলি, যারা এই ধরনের ভিডিও করছে তারাই কিন্তু যেদিনকার ম্যান্ডি প্রতিজ্ঞা করেছিল সেদিনকাই বলেছিলে যে প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্যই ম্যান্ডি করেছে। আচ্ছা, যখন তোমরা জানোই যে প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্যই ম্যান্ডি প্রতিজ্ঞা করেছে, আজকে যদি সত্যি ম্যান্ডি প্রতিজ্ঞাটা ভঙ্গই করে, তাহলে কষ্ট কেন হচ্ছে? আমি তো বুঝতেই পারছি না। যেটা আমরা জানি যে প্রতিজ্ঞা ভঙ্গ হবে, যেখানে আমরা জানি যে ফেস রিভিল একদিন না একদিন হবেই ম্যান্ডির ভিডিওতে, তাতে সবাইকে আমরা দেখতে পাবোই, তাহলে আজকে কেন এত কষ্ট হচ্ছে যে ম্যান্ডি প্রতিজ্ঞাটা ভঙ্গ করবে বা ছর্দি নামটা লিখেছে, এটাতে কেন কষ্ট হচ্ছে? আমরা তো সবই জানি, আমরা তো জানি এদের মধ্যে সম্পর্ক রয়েছে, এদের মধ্যে কথোপকথন রয়েছে, এদের দেখা সাক্ষাৎ করে, এদের মধ্যে সবকিছু ঠিকঠাক রয়েছে। তারপরেও আমরা যেটা জানি, আমরা যেটা বুঝি, যেটা অনুভব করি, সেটা জনসমক্ষে এসে মেনে নিতে কেন আমাদের সমস্যা হয়? এই জায়গাটাতে আমার একটু সমস্যা, মানে এই ব্যাপারটা আমি বুঝতে পারি না। আমি জানি এখানটা যেমন কি জানি, শোনো, সুয়ের সাথে আমার একটা কি বলবো মনোমালিন্য বলো, যাই বলো, সুকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি, কোনো জায়গায় সুয়ের কোনো কথা আমার পছন্দ হয়নি, সু কোনো জায়গায় আমাকে অগ্রাহ্য করেছে, এটা তো সত্যি কথা, এটা তো আমি মানি যে সু আমাকে অগ্রাহ্য করেছে, সু আমাকে পাত্তা দেয়নি, বা বলতে পারো সু আমাকে নিয়ে পেছনে কুটকাচালি করেছে, যাই করেছে, এটা তো আমি মানি যে সু আমার জন্য এটা করেছে। এটাও মানি যে আমিও সুয়ের হয়ে বিপরীত পক্ষে হয়ে ভিডিও করেছি, এটাও মানি আমি, তাই না? যেটা আমি মানি সেরকমই আমি এটাও মানি যে সু আমাকে নিয়ে ভেতরে হচ্ছে সঞ্জয়ের সাথে কথা বলেছে, এটাও মানি যে আমিও সুকে নিয়ে অনেক কথা সঞ্জয়ের সাথেও করেছি। মানে সঞ্জয়ের সাথে যখন আমি পার্সোনালি কথা বলেছি, তখন তো আমি সুয়ের নামেও তো অনেক নিন্দে করেছি, সঞ্জয়ের কাছে করেছি, এবং সুয়ের সাথে যখন আমি কথা বলেছি তখন সঞ্জয় নামে নিন্দে করেছি, এটা তো করেছি, এটা তো আমরা জানি, এটা আমাদের ক্যারেক্টার। যখন যার হয়ে কথা বলবো, ধুর ওকে আমার পছন্দ হচ্ছে না, এই নিয়ে কথা বলবো, যখন ওকে নিয়ে কথা বলবো ওর আমাকে পছন্দ হচ্ছে না, এটা নিয়ে কথা বলবো, এটা বাস্তব কথা, এটা চরম বাস্তব কথা। তা আমরা তো জানি যদি আমি সুয়ের হয়ে কথা বলি, তাহলে সঞ্জয় যদি মনে হয় ও মন্দি আবার সুয়ের পা চাটছে, তার মানে মন্দি আমার সাথে যে কথাগুলো বলেছিল এবার এটাকে রিভিল করে আমি ইনকাম করতেই পারে, আমি তো জানি এটা হবে।
আমি জানি এটা হবে। এবার আমি যদি অন্য কারোর সাথেও কথা বলতাম, আমি যদি মনে করো সঞ্জয়ের বিরোধী পক্ষে কারোর সাথে কথা বলতাম এবং সঞ্জয়ের পক্ষে আমি চলে যেতাম, তাহলে বিরোধী পক্ষ লোকও আমাকে নিয়ে নোংরা কথা বলতো, এটাও আমি জানি। তাহলে যখন সামনে রিভিল হবে সেই কথাগুলো, সেগুলোকে আমার মেনে নিতে কেন অসুবিধা হবে? সেগুলো আমি স্পোর্টিংলি মেনে নিতে পারবো না কেন? কেন আমার কষ্ট হবে? কেন আমি বলবো যে এটা হতে পারে না, তুমি এটা করেছো কেন, ওটা করেছো কেন, এটা হতে না, এটা নর্মাল বিষয়, সেটা আমি জানি। যে জিনিসটা আমি জানি তার মানে আমি এটা বিশ্বাস করি যেটা হবে বা এটা হয়েছে। তার মানে যখন ম্যান্ডি প্রতিজ্ঞা করেছিল আমরা সেটাও জানি মানে বিশ্বাস করি। তো জানি যখন, তখন আমরা এটাও জানি যে ম্যান্ডি প্রতিজ্ঞা করেছিল ভঙ্গ করার জন্য। আমরা এটা বিশ্বাস করি ম্যান্ডি প্রতিজ্ঞা রাখতে পারবে না, কিন্তু ম্যান্ডি যেহেতু ছর্দির নাম নিয়েছে সেটাতেই আমাদের ফেটে যাচ্ছে। কেন নাম নিলি? তুই তো বলেছিলি সোশ্যাল মিডিয়াতে এসে ওর নাম নিবি না। প্রতিজ্ঞা তো ভঙ্গ করবি না আগের থেকেই আমরা জানি, তারপরেও মেনে নিতে পারছি না। এই কনসেপ্টগুলো না মাথায় গোলানো একটা ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা হচ্ছে এখানে কন্ট্রোভার্সি সবাই করতে এসেছে, এখানে টাকা ইনকাম সবাই করতে এসেছে, ব্লগিং সবাই করতে চায়, কি যারা ব্লগার এবং যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাও সেভাবে টাকা ইনকাম করতে চায়, ব্লগাররাও টাকা ইনকাম করতে চায়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ক্রিয়েটাররাও টাকা ইনকাম করতে চায়। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা কিছুই নয়। সমস্যাটা হচ্ছে একটা নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, আবার সেখান থেকে টাকা ইনকাম করা, এর থেকে বেশি আর কিছুই না। মুদ্রা কথা হচ্ছে এখানটা, এত সত্যি কথা কেউ বলবে না। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।